নীলার বুক ধকধক করছে। দরজার সামনে দাঁড়িয়ে মাহবুব ঠান্ডা চোখে তাকিয়ে আছে তার দিকে। হাতে কালো পিস্তল, ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি। ঘরের ভেতর শুধু সার্ভারের শব্দ আর স্ক্রিনে জল করা লেখা। খাপাইন ডাটা 37%। নীলা ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল। তুমি এখানে কি করছো? মাহবুব হেসে বলল, প্রশ্নটা তো আমার করার কথা। ইয়ারপিসে মেহেদীর কণ্ঠ ভেসে এলো, নীলা, কি হয়েছে? কথা বলো। কিন্তু নীলা উত্তর দিতে পারল না। মাহবুব ধীরে দরজা বন্ধ করে দিল। ক্লিক শব্দটা শুনে নীলার শরীর কেঁপে উঠল। সাহস আছে তোমার, মাহবুব বলল, কিন্তু ভুল জায়গায় এসে পড়েছ। নীলা নিজেকে শক্ত করে বলল, সত্য একদিন বের হবেই। মাহবুব কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ হেসে উঠল। সত্য? তারপর নিচু গলায় বলল, এই পৃথিবীতে সত্য না, ক্ষমতা টিকে থাকে। স্ক্রিনে তখন খাপাইন ডাটা 61%। মেহেদী গাড়ির ভেতরে অস্থির হয়ে উঠেছে। নীলা উত্তর দিচ্ছে না কেন? কাদের সাহেব দ্রুত ল্যাপটপে কিছু চেক করে বললেন, সমস্যা হয়েছে। সার্ভার রুমের সিকিউরিটি লকডাউন হয়ে গেছে। মেহেদীর চোখ বড় হয়ে গেল। মানে? মাহবুব বুঝে গেছে। এক মুহূর্ত দেরি করল না মেহেদী। সে গাড়ি থেকে নেমে দৌড় দিল ভবনের দিকে। পার্টির ভেতরে তখনও গান বাজছে। কেউ বুঝতেই পারছে না দ্বিতীয় তলায় কি ভয়ঙ্কর খেলা চলছে। সার্ভার রুমে মাহবুব ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে এল। জানো নীলা, তোমাদের সবচেয়ে বড় ভুল কি? কি? তোমরা ভাবো তোমরা খুব বুদ্ধিমান। হঠাৎ সে পিস্তলটা টেবিলের উপর ঠুকল। নীলা ভয় পেলেও মুখে প্রকাশ করল না। স্ক্রিনে তখন খাপাইন ডাটা 84%। মাহবুব সেটা দেখে চোখ শুরু করল। ওহ, তাহলে ডেটা চুরি করতেই এসেছ। সে দ্রুত কম্পিউটারের দিকে এগোতেই নীলা তার হাত ঠেলে দিল। থামো। মাহবুব রাগে নীলাকে ধাক্কা দিল। নীলা মেঝেতে পড়ে গেল। ঠিক তখনই দরজার বাইরে জোরে আঘাতের শব্দ হল। ধাম, ধাম। মেহেদীর কণ্ঠ ভেসে এল, নীলা, দরজা খোলো। নীলার চোখে আশা জ্বলে উঠল। কিন্তু মাহবুব ঠান্ডা গলায় বলল, খুব দেরি হয়ে গেছে। সে পিস্তল তুলে দরজার দিকে তাক করল। ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে ভেসে উঠল, খাপে কমপ্লিট। নীলা দ্রুত পেন ড্রাইভ খুলে নিল। মাহবুব সেটা দেখে ক্ষিপ্ত হয়ে উঠল। গিভ মি দ্যাট। সে নীলার দিকে ঝাঁপিয়ে পড়ল। একই সময়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল মেহেদী। ঘরের ভেতর মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। মেহেদী মাহবুবের হাত চেপে ধরল। পিস্তলটা মেঝেতে পড়ে গেল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হল। নীলা কাঁপা হাতে পেন ড্রাইভটা শক্ত করে ধরে আছে। মাহবুব রাগে চিৎকার করে বলল, তুমি জানো না তুমি কার বিরুদ্ধে গেছ? মেহেদী দাঁতে দাঁত চেপে বলল, আজ সব শেষ হবে। হঠাৎ গুলির শব্দ। ধাম। ঘর নিস্তব্ধ হয়ে গেল। নীলার হাত থেকে পেনড্রাইভ পড়ে গেল মেঝেতে। মেহেদী ধীরে ধীরে নিচের দিকে তাকাল। তার শার্ট রক্তে ভিজে যাচ্ছে। সুবর্ণার নাম তার ঠোঁটে আটকে গেল। আর মাহবুবের চোখে তখন অদ্ভুত এক হাসি। গুলির শব্দের পর পুরো ঘরটা যেন থেমে গেল। মেহেদী ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার সাদা শার্ট লাল রক্তে ভিজে যাচ্ছে। নীলা চিৎকার করে উঠল, মেহেদী ভাই! মাহবুব কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। তার চোখেও যেন মুহূর্তের জন্য ভয় ফুটে উঠেছিল। পিস্তলটা মেঝেতে পড়ে আছে। কে গুলি চালিয়েছে প্রথমে কেউ বুঝতেই পারছিল না। মেহেদী কষ্টে শ্বাস নিতে নিতে বলল, পেন ড্রাইভটা বাঁচাও। নীলা দ্রুত পেন ড্রাইভটা তুলে নিল। ঠিক তখনই করিডোরে মানুষের শব্দ শোনা গেল। সিকিউরিটি গার্ডরা উপরে উঠে আসছে। মাহবুব হঠাৎ বাস্তবে ফিরে এল। কেউ এখান থেকে বের হতে পারবে না। সে চিৎকার করে উঠল,
কিন্তু এর আগেই কাদের সাহেব ভেতরে ঢুকে পড়লেন। পরিস্থিতি দেখে তিনি স্তব্ধ। ইয়া আল্লাহ! নীলা কাঁদতে কাঁদতে বলল, ওদের থামান। মেহেদী ভাইকে হাসপাতালে নিতে হবে। কাদের সাহেব দ্রুত মেহেদীকে ধরে উঠানোর চেষ্টা করলেন। অন্যদিকে মাহবুব পিস্তলটা তুলে আবার তাক করল। কেউ বের হবে না। ঠিক তখনই নীলা সাহস করে সামনে দাঁড়িয়ে গেল। আর কত জীবন নষ্ট করবে তুমি? মাহবুব কিছুক্ষণ চুপ রইল। তার চোখে রাগ, ভয় আর অদ্ভুত এক অস্থিরতা। তারপর ঠান্ডা গলায় বলল, তোমরা বুঝতে পারছ না। এই ডেটা বাইরে গেলে অনেক বড় মানুষ ধ্বংস হয়ে যাবে। কাদের সাহেব রাগে বললেন, তাই বলে খুন করবে? মাহবুব হেসে উঠল। এই শহরে ক্ষমতা টিকিয়ে রাখতে হলে অনেক কিছু করতে হয়। হঠাৎ নিচে পুলিশের সাইরেন শোনা গেল। মাহবুবের মুখের রং বদলে গেল। নীলা অবাক হয়ে বলল, পুলিশ? কাদের সাহেব ধীরে বললেন, আমি আসার আগেই খবর দিয়ে রেখেছিলাম। মাহবুব বুঝতে পারল এবার পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। সে দ্রুত পিছনের দরজার দিকে এগোতে লাগল। মেহেদী কষ্টে চোখ খুলে বলল, পালাতে দিও না। সুবর্ণা ঠিক তখনই দৌড়ে সার্ভার রুমে এসে পৌঁছাল। মেহেদীকে রক্তাক্ত অবস্থায় দেখে সে চিৎকার করে উঠল, মেহেদী! সে ছুটে গিয়ে মেহেদীর পাশে বসে পড়ল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কিছু হবে না তোমার। প্লিজ চোখ বন্ধ করো না। মেহেদী দুর্বল হাসল। তুমি কাঁদছ কেন? সুবর্ণা কাঁপা গলায় বলল, কারণ আমি তোমাকে হারাতে পারব না। মেহেদী ধীরে তার হাত ধরল। ভয় পেও না, আমি আছি। কিন্তু তার কণ্ঠ ক্রমেই দুর্বল হয়ে আসছে। অন্যদিকে মাহবুব পিছনের সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করছে। হঠাৎ সামনে একজন দাঁড়িয়ে গেল। কালো জ্যাকেট, কঠিন দৃষ্টি। মাহবুব থেমে গেল। লোকটা ধীরে বলল, খেলা শেষ মাহবুব। মাহবুব বিস্ময়ে তাকিয়ে রইল। আরিফ, তুমি? আরিফ ঠান্ডা গলায় বলল, এতদিন আমি তোমার জন্য কাজ করেছি, কিন্তু মানুষ মারার জন্য না। মাহবুব রাগে চিৎকার করল, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। আরিফ উত্তর দিল না। নিচ থেকে পুলিশের শব্দ আরও কাছে চলে আসছে। মাহবুব বুঝে গেল চারদিক বন্ধ। তার চোখে এবার প্রথমবারের মতো পরাজয়ের ছাপ দেখা গেল। এদিকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে মেহেদীকে। সুবর্ণা তার হাত শক্ত করে ধরে বসে আছে। হাসপাতালের পথে মেহেদী হঠাৎ খুব আস্তে বলল, যদি আমার কিছু হয়ে যায়? সুবর্ণা কেঁদে উঠে বলল, চুপ, এমন কথা বলবে না। মেহেদী মৃদু হাসল। একটা কথা কখনো ভুলে যেও না। কি? সবাই নিজের মতো বাঁচে, কিন্তু সত্যিকারের ভালোবাসা মানুষকে বদলে দেয়। সুবর্ণা তার হাত বুকে চেপে ধরে কাঁদতে লাগল। আর বাইরে তখন রাতের শহরে টানা বৃষ্টি নামছে। হাসপাতালের করিডোরটা অস্বাভাবিক নীরব। শুধু অপারেশন থিয়েটারের লাল বাতিটা জ্বলছে। সুবর্ণা দেয়ালের পাশে বসে আছে। তার দুই হাত এখনো রক্তে ভেজা। মেহেদীর রক্ত। নীলা ধীরে এসে তার পাশে বসল। তুমি একটু পানি খাও। সুবর্ণা মাথা নাড়ল। ও ঠিক হয়ে যাবে তো? নীলা উত্তর দিতে পারল না। কারণ ডাক্তারদের মুখের অভিব্যক্তি ভালো ছিল না। কিছু দূরে কাদের সাহেব ফোনে কারো সাথে কথা বলছেন। হ্যাঁ, সব ডকুমেন্ট সেফ আছে। না, পুলিশ ডেটা পেয়েছে। তিনি নিচু গলায় বললেন। ফোন রেখে তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। এই কয়েক ঘন্টার মধ্যে সবকিছু বদলে গেছে। মাহবুব গ্রেপ্তার হয়েছে। তার কোম্পানির গোপন ফাইল এখন পুলিশের হাতে। বড় বড় কয়েকজন ব্যবসায়ী আর রাজনীতিবিদের নামও বেরিয়ে এসেছে। কিন্তু এসবের চেয়ে এখন বড় প্রশ্ন একটাই, মেহেদী বাঁচবে তো? হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। সবাই একসাথে উঠে দাঁড়াল। ডাক্তার মাস্ক খুলে ক্লান্ত গলায় বললেন, গুলি শরীরের খুব বিপজ্জনক জায়গায় লেগেছিল। আমরা আপাতত অপারেশন শেষ করেছি, কিন্তু আগামী 24 ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ।
সুবর্ণার বুক কেঁপে উঠল। উনি কি কথা বলতে পারবেন? এখন না, উনি অচেতন আছেন। সুবর্ণার চোখ ভিজে গেল। ডাক্তার চলে যেতেই সে ধীরে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। তার মনে পড়ছে মেহেদীর শেষ কথাগুলো। সত্যিকারের ভালোবাসা মানুষকে বদলে দেয়। রাত প্রায় ৩টা। হাসপাতালের বাইরে টানা বৃষ্টি। নীলা কফি এনে সুবর্ণার হাতে দিল। তুমি অনেক শক্ত মেয়ে। সুবর্ণা ম্লান হেসে বলল, না, আমি খুব ভয় পাচ্ছি। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, জানো, মেহেদী ভাই সবসময় বলতেন তুমি বাইরে থেকে যতটা কঠিন, ভেতরে ঠিক ততটাই নরম। সুবর্ণার চোখে আবার পানি চলে এল। ঠিক তখনই কাদের সাহেব দ্রুত হেঁটে এলেন। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। একটা সমস্যা হয়েছে। নীলা চমকে উঠল। কি হয়েছে? কাদের সাহেব নিচু গলায় বললেন, মাহবুব থানায় যাওয়ার পথে গাড়ি থেকে পালিয়ে গেছে। সুবর্ণা হতভম্ব। কি? ওর লোকেরা পুলিশের গাড়িতে হামলা করেছিল? নীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে ও আবার আমাদের খুঁজবে? কাদের সাহেব ধীরে মাথা নাড়লেন। শুধু খুঁজবে না, প্রতিশোধও নেবে। হাসপাতালের করিডোরে আবার ভয় নেমে এল। ঠিক তখনই এক নার্স দ্রুত এসে বলল, মেহেদী সাহেবের জ্ঞান ফিরছে। সুবর্ণা এক মুহূর্ত দেরি করল না। সে দৌড়ে কেবিনের দিকে চলে গেল। ঘরের ভেতর মৃদু আলো। মেহেদী ধীরে চোখ খুলছে। তার মুখ ফ্যাকাশে, শ্বাস দুর্বল। সুবর্ণা কাছে গিয়ে কাঁপা গলায় বলল, কেমন লাগছে? মেহেদী কষ্ট করে হালকা হাসল। মনে হচ্ছে ট্রাক চাপা দিয়েছে। সুবর্ণার মুখে অনেকদিন পর ছোট্ট হাসি ফুটল। তারপর হঠাৎ সে কেঁদে ফেলল। তুমি আর কখনো এমন করবে না, শুনছ? মেহেদী ধীরে বলল, তুমি কাঁদলে তোমাকে একদম মানায় না। সুবর্ণা তার হাত শক্ত করে ধরল। কিছুক্ষণ নীরবতার পর মেহেদী নিচু গলায় বলল, ডেটাগুলো নিরাপদ তো? হ্যাঁ, সব পুলিশের কাছে গেছে। মেহেদী চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ঠিক তখনই কেবিনের বাইরে একটা ছায়া দেখা গেল। কালো হুডি পরা একজন মানুষ। সে কিছুক্ষণ দরজার কাঁচ দিয়ে ভেতরের দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে ঠোঁটে হাসি ফুটল। লোকটা পকেট থেকে ফোন বের করে শুধু একটা মেসেজ পাঠাল, মেহেদী এখনো বেঁচে আছে। আর দূরে কোথাও অন্ধকার ঘরের ভেতর সেই মেসেজ দেখে মাহবুবের চোখে ভয়ঙ্কর আগুন জ্বলে উঠল। হাসপাতালের কেবিনে ভোরের আলো ঢুকছে। সুবর্ণা সারারাত মেহেদীর পাশেই বসেছিল। চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি। মেহেদী এখন কিছুটা স্বাভাবিক। ডাক্তার বলেছেন বিপদ পুরোপুরি কাটেনি, তবে আশার আলো আছে। মেহেদী ধীরে বলল, তুমি বাসায় গিয়ে একটু রেস্ট নাও। সুবর্ণা মাথা নাড়ল। না, আমি কোথাও যাব না। মেহেদী মুচকি হাসল। জেদি মেয়ে। ঠিক তখনই নীলা কেবিনে ঢুকল। তার হাতে কয়েকটা ফাইল। পুলিশ মাহবুবের কোম্পানির ডেটা বিশ্লেষণ শুরু করেছে। কাদের সাহেবও পিছনে এসে দাঁড়ালেন। শুধু দুর্নীতি না, বিদেশে অবৈধ টাকা পাচারের প্রমাণও মিলেছে। মেহেদী ধীরে চোখ বন্ধ করল। তাহলে এতদিনের পরিশ্রম বৃথা যায়নি। কিন্তু কাদের সাহেবের মুখে এখনো চিন্তার ছাপ। সুবর্ণা সেটা বুঝে ফেলল। আপনি কিছু লুকাচ্ছেন। কাদের সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, মাহবুব এখনো ধরা পড়েনি, আর তার লোকেরা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। নীলার বুক কেঁপে উঠল। মানে আমরা এখনো নিরাপদ না? একদমই না। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এল। ঠিক তখনই মেহেদীর ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এল, তোমরা ভাবছ খেলা শেষ, আসল খেলা এখন শুরু। সবাই একে অপরের দিকে তাকাল। সুবর্ণার শরীর ঠান্ডা হয়ে গেল। মেহেদী নিচু গলায় বলল, মাহবুব। হাসপাতালের বাইরে কালো গ্লাসের একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে বসে মাহবুব সিগারেট টানছে। তার চোখ লাল, মুখে ক্লান্তি কিন্তু ভয়ঙ্কর শান্ত ভাব।
সামনে বসা আরিফ ধীরে বলল, এখনো সময় আছে, পালিয়ে যান। মাহবুব ঠান্ডা হাসল, পালিয়ে বাঁচার জন্য আমি জন্মাইনি। পুলিশ আপনাকে খুঁজছে। পুলিশকে আমি ভয় পাই না। তার কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল। কিন্তু বিশ্বাসঘাতকতাকে ক্ষমা করি না। আরিফ চুপ হয়ে গেল। মাহবুব ধীরে ফোনের স্ক্রিনে মেহেদীর ছবি দেখল। ও বেঁচে আছে। এটাই আমার সবচেয়ে বড় ভুল। হাসপাতাল, রাত। সবাই কিছুটা ক্লান্ত। নীলা কফি আনতে নিচে গেছে। কাদের সাহেব পুলিশ অফিসারের সাথে কথা বলছেন। কেবিনে শুধু সুবর্ণা আর মেহেদী। হঠাৎ পুরো ফ্লোরের লাইট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। অন্ধকার। সুবর্ণা ভয় পেয়ে উঠল। কি হল? আবার আলো জ্বলে উঠতেই দেখা গেল কেবিনের দরজা আধ খোলা। মেহেদীর চোখ শুরু হয়ে গেল। কেউ এসেছে। ঠিক তখনই করিডোরে দৌড়ানোর শব্দ শোনা গেল। সুবর্ণা দরজার দিকে এগোতেই মেহেদী বলল, না, বাইরে যেও না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দরজার সামনে একটা ছোট বাক্স পড়ে আছে। সুবর্ণা কাঁপা হাতে বাক্সটা তুলল। উপরে একটা কাগজ লাগানো। সেখানে লেখা, শেষ সতর্কবার্তা। সুবর্ণার বুক ধড়ফড় করতে লাগল। ঠিক তখনই কাদের সাহেব দৌড়ে এসে চিৎকার করে উঠলেন, বাক্সটা নামাও, এখনই। সবাই আতঙ্কে পিছিয়ে গেল। কাদের সাহেব দ্রুত বাক্সটা খুলে দেখলেন। ভেতরে শুধু একটা মোবাইল ফোন। ফোনটা হঠাৎ বেজে উঠল। পুরো কেবিন নিস্তব্ধ। কেউ কথা বলছে না। মেহেদী ধীরে বলল, রিসিভ করো। কাদের সাহেব কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মাহবুবের ঠান্ডা কণ্ঠ ভেসে এল, তোমরা এখনো বুঝতে পারছ না। আমি চাইলে এই হাসপাতাল থেকেই লাশ বের হবে। সুবর্ণা কেঁপে উঠল। কাদের সাহেব রাগে বললেন, তুমি পালাতে পারবে না। মাহবুব হেসে উঠল, পালানোর চিন্তা আমি করি না। আমি শুধু হিসাব শেষ করি। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। হঠাৎ সে বলল, জানালার বাইরে তাকাও। সবাই একসাথে জানালার দিকে তাকাল। হাসপাতালের বিপরীত বিল্ডিংয়ের ছাদে একজন দাঁড়িয়ে আছে। কালো পোশাক, হাতে লম্বা রাইফেল। সরাসরি তাক করা মেহেদীর কেবিনের দিকে। জানালার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটার হাতে স্নাইপার রাইফেল। লাল লেজার লাইট এসে থামল মেহেদীর বুকের উপর। সুবর্ণা আতঙ্কে চিৎকার করে উঠল, নিচু হও। কাদের সাহেব এক ঝটকায় মেহেদীর বেড সরিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে ধাম। জানালার কাঁচ ভেঙে গুলি ভেতরে ঢুকে দেয়ালে আঘাত করল। পুরো কেবিনে চিৎকার শুরু হয়ে গেল। নীলা দৌড়ে ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে? সুবর্ণা কাঁপা গলায় বলল, স্নাইপার। কাদের সাহেব দ্রুত পর্দা টেনে দিলেন। সবাই নিচু হয়ে থাকো। মেহেদীর শ্বাস দ্রুত হয়ে গেছে। অপারেশনের পর সে এখনো দুর্বল। কিন্তু তার চোখে ভয় নেই। মাহবুব শেষ পর্যন্ত পাগল হয়ে গেছে। হঠাৎ ফোনে আবার মাহবুবের কল এল। কাদের সাহেব রাগে ফোন ধরলেন, কি চাও তুমি? মাহবুবের শান্ত কণ্ঠ ভেসে এল, শুধু একটা জিনিস, মেহেদীকে। তুমি কখনো ওকে পাবে না। মাহবুব হালকা হেসে বলল, তাহলে পরের গুলিটা আর মিস হবে না। কল কেটে গেল। কেবিনের ভেতর নিস্তব্ধতা। সুবর্ণা মেহেদীর হাত শক্ত করে ধরে আছে। তার হাত ঠান্ডা হয়ে গেছে। ঠিক তখনই হাসপাতালের নিচে পুলিশের গাড়ির শব্দ শোনা গেল। কাদের সাহেব জানালার ফাঁক দিয়ে তাকালেন। পুলিশ এসেছে। মেহেদী ধীরে বলল, না, এটা মাহবুবের চালও হতে পারে। অন্যদিকে হাসপাতালের বিপরীত বিল্ডিংয়ের ছাদে স্নাইপার রাইফেল হাতে দাঁড়িয়ে থাকা লোকটা ইয়ারপিসে বলল, টার্গেট এখনো জীবিত। মাহবুব গাড়ির ভেতরে বসে চোখ বন্ধ করল। কাজ শেষ করো। লোকটা আবার নিশানা তাক করল। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এল, বন্দুকটা নামাও। স্নাইপার চমকে পিছনে তাকাল। পুলিশ।
দুইজন অফিসার অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে। লোকটা পালানোর চেষ্টা করতেই গুলির শব্দ হল। ছাদের উপর ধস্তাধস্তি শুরু হয়ে গেল। হাসপাতালের ভেতরে সবাই শুধু দূর থেকে শব্দ শুনতে পাচ্ছে। নীলা ভয়ে বলল, বাইরে কি হচ্ছে? কাদের সাহেব ফোনে খবর নিতে লাগলেন। কয়েক মিনিট পর তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। স্নাইপার ধরা পড়েছে। সুবর্ণা চোখ বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিন্তু মেহেদীর মুখ এখনো গম্ভীর। মাহবুব এত সহজে থামবে না। ঠিক তখনই নীলা টিভি অন করল। ব্রেকিং নিউজ চলছে। শহরের প্রভাবশালী ব্যবসায়ী মাহবুব রহমানের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস। পুলিশ জানিয়েছে, দেশের বাইরে কোটি কোটি টাকা পাচারের প্রমাণ মিলেছে। টিভিতে মাহবুবের পুরনো ছবি ভেসে উঠল। সুবর্ণা ধীরে বলল, সব শেষ হয়ে যাচ্ছে ওর। মেহেদী মাথা নাড়ল। না, যাদের হারানোর কিছু থাকে না তারা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে যায়। এদিকে শহরের এক পরিত্যক্ত গুদামে বসে টিভির খবর দেখছে মাহবুব। তার চোখে ঘুম নেই। টেবিলের উপর ছড়িয়ে আছে অস্ত্র, ফোন আর কাগজপত্র। হঠাৎ সে টিভি বন্ধ করে দিল। তারপর ধীরে বলল, যদি আমি ডুবি, তাহলে সবাইকে নিয়েই ডুবব। আরিফ পাশে দাঁড়িয়ে সব শুনছিল। সে নিচু গলায় বলল, এখনো সময় আছে আত্মসমর্পণ করার। মাহবুব রাগে টেবিলে ঘুষি মারল। চুপ। তারপর কয়েক সেকেন্ড নীরব থেকে ঠান্ডা কণ্ঠে বলল, কাল রাতেই সব শেষ হবে। হাসপাতাল, গভীর রাত। সবাই ক্লান্ত হয়ে পড়েছে। সুবর্ণা মেহেদীর পাশে মাথা রেখে বসে আছে। মেহেদী ধীরে তার চুলে হাত রাখল। ভয় পাচ্ছ? সুবর্ণা আস্তে বলল, তোমাকে হারানোর ভয়। মেহেদী কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি কাল কিছু হয়ে যায়? সুবর্ণা সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল। না, এমন কথা আর বলবে না। মেহেদী মৃদু হাসল। কিন্তু ঠিক তখনই কেবিনের দরজার নিচ দিয়ে একটা খাম ভেতরে ঢুকল। সবাই চমকে তাকাল। কাদের সাহেব ধীরে খামটা তুলে খুললেন। ভেতরে শুধু একটা ছবি। ছবিটা দেখে তার মুখের রং বদলে গেল। সুবর্ণা কাঁপা গলায় বলল, কি হয়েছে? কাদের সাহেব ধীরে ছবিটা সামনে ধরলেন। ছবিতে দেখা যাচ্ছে সুবর্ণার ছোট ভাই রাফি একটা চেয়ারে বাঁধা, আর তার মাথার পাশে দাঁড়িয়ে আছে মাহবুব।